वेरी गुड मॉर्निंग फ्रेंड्स। आज का हमारा लेक्चर द्रुत परिवर्तन होते चले से पृथ्वीर मानचित्र। गतकाल शेष हलो एक जुगेर जाके बला है बाशार सरकार सीरिया थेके तार पतन हलो। तिनी एखन पालिये आश्रय नियेछेन राशियाते। ठीक तद्रुप किछुदिन आगे अभ्युत्थान हलो 2 बछर आगे आफगानिस्ताने अमेरिका सेखान थेके पालालो। तार किछुदिन आगे अभ्युत्थान हलो बांग्लादेशे शेख हासिना सेखान थेके पालालेन। एदिके यूक्रेन राशियार युद्ध चरम पार। इजराइल शेष करेছে গাজাকে লেবাননকে। তাহলে এর পরিণাম কি এটাই যে পৃথিবী দ্রুত গতিতে পরিবর্তন করতে চলেছে তার মানচিত্র? যদি বলি হ্যাঁ, তাহলে হয়তো কথাটা কোনো মিথ্যা হবে না। কারণ ইদানিং রাশিয়া প্রায় 40% জমি দখল করে নিয়েছে ইউক্রেনের। ফলে একটা নতুন দেশের যে সৃষ্টি হবে না তার কোনো মতিগতি দ্বিমত নেই, হতেই হবে। একটা বাফার জোন সে তৈরি করবেই। এদিকে বাশারুল হক পালিয়ে চলে গেলেন, নতুন একটা দেশের আবার জন্ম নেবে। হয়তো ওই সিরিয়াকে 3 খণ্ড করে দেবে। এক খণ্ডে রাশিয়া বসে থাকবে, এক খণ্ডে আমেরিকা বসে থাকবে, এক খণ্ড থাকবে তারা নাটোর হয়ে সেখানে রাজ করবে আপনার তুর্কি। কারণ তুর্কিরও এই বাশারুল হকের থেকে অনেক ছিল আর কি, ভয় ছিল। যাক, এসব কথা। এবার আসি আমাদের প্রতিবেশী বাংলাদেশের কথা। শেখ হাসিনা 5ই আগস্ট পালিয়ে গেল। তারপরে যিনি এখন ওখানকার ক্ষমতাসীন মিস্টার মোহাম্মদ ইউনুস, তিনি একজন বিশ্ববরেণ্য পদক বিজেতা। কিন্তু তিনার যে ইদানিং মতিগতি, তাতে তিনি বোঝা যাচ্ছে তিনি একজন উগ্রপন্থীর পরম পিতা, অথবা বলতে পারেন যে ধর্মগুরু। কারণ বাংলাদেশ ভারতের অস্তিত্ব নিয়েই জন্ম হয়েছিল পাকিস্তানের কবল থেকে, সেই বাংলাদেশ এখন ভারতের সাথে যুদ্ধোন্মাদ হয়ে চলেছে। এটা তারা বুঝছে না, যুদ্ধ করাটা অত সহজ নয়। আপনাকে সাপ্লাই কে দিবে? আপনি যুদ্ধ করবেন কদিন? এই রাশিয়া ইউক্রেনের যুদ্ধ সবাই বলেছিল 1 সপ্তাহের মধ্যে টিকবে না। আজ প্রায় 2 বছরের ঊর্ধ্বে শেষ। 1020-25 দিন হয়ে গেছে, 3 বছর হতে চলল, অথচ সে যুদ্ধের এখনো শেষ নেই। তার কারণ কি? তার কারণ সাপ্লাই চেন। ওদিকে নাটো দিচ্ছে, এদিকে রাশিয়াকে বিভিন্ন দেশ সাপ্লাই দিচ্ছে। তাহলে এই সাপ্লাই চেনটা বাংলাদেশ পাবে কোথা থেকে? কারণ বাংলাদেশের চারিপাশে ল্যান্ড বাউন্ডারি ভারতের সাথে 4650 কিলোমিটার। যেমন শুধুমাত্র একমাত্র ওদের ওপেন উন্মুক্ত পথ, সেটা হচ্ছে একমাত্র সমুদ্রের রাস্তা। কিন্তু তার নিচেই বে অফ বেঙ্গল, আর যেটা কিনা ভারতের ম্যাক্সিমাম জলক্ষেত্র তার ভিতরে। ভারত যদি চাই, ওখানে তার একটা নৌবহর, সপ্তম নৌবহর দাঁড় করিয়ে দিলে পাকিস্তানের সমস্ত রুট বন্ধ। সে কোথাও বিমান যোগে যেতে পারবে না, জলযোগে যেতে পারবে না, স্থলযোগে যেতে পারবে না। যুদ্ধের জন্য চাই চেন। কতদিন আপনার দেশের রসদ থাকবে যুদ্ধ করার জন্য? গুলিগুলা আপনাকে সাহায্য করবে, নিতেই হবে। ধরুন আপনি সাহায্য চাইছেন কাকে থেকে? আপনি চীন থেকে। চীন কোথা থেকে আসবে? বার্মা হয়। কিন্তু বার্মা আপনাকে দেবে না, কারণ বার্মা আপনার শত্রু দেশ। ভারত থেকে পাবেন না। ভারত আপনাকে এই যেমন সাপে ব্যাং ধরে ওইভাবে গিলে ধরবে। আপনার বেরোনোর রাস্তা একমাত্র সমুদ্র। কিন্তু আমার কথা হলো, এসব ভয়ের কথা। যুদ্ধ কি আদৌ সম্ভব? আসলে তা নয়। ইউনুস সরকার সম্পূর্ণ বিফল হয়ে গেছে। তার সে যে পরিকাঠামো নিয়ে এসেছিল, এসে দেখে আমি আগুনের অগ্নিগর্ভে পা দিয়েছি। এখন সেই পাটা সে লজ্জায় কি করে তুলবে? তাই পাবলিককে, জনগণকে বোকা বানানোর জন্য যুদ্ধের ডাঙ্কা বাজানো হচ্ছে। আসলে ভারতের সাথে সে কখনো যুদ্ধ করবে না, সে সেটাও জানে। ভারতের সামরিক শক্তি কি, তার সামরিক শক্তি কি। আসা যাক, তাহলে তার কারণটা কি? তার মেন এবং মুখ্য কারণ হলো যে বাংলাদেশ এখন আর্থিক বিপর্যয়ের চরম পর্যায়ে পৌঁছে গেছে। তেল নেই,
রেশন নেই, ঘরে আটা নেই, খেতে ধান নেই। এমন পরিস্থিতিতে দ্রব্যমূল্য এমন পর্যায়ে পৌঁছে গেছে যে মানুষ এখন ত্রাহিহাম মেসে গেছে। কারণ তাদের দেশে যে মেন ইন্ডাস্ট্রি সেটা হচ্ছে টেক্সটাইল, সেটা ভারতে ট্রান্সফার হচ্ছে। আর অন্য কোনো তাদের দেশে আর কিচ্ছু নেই, একমাত্র দ্বিতীয় ইনকাম। লক্ষ লক্ষ বাংলাদেশি যারা বিদেশে কাজ করে তারা যে পয়সা পাঠায় সেই পয়সার রেভিনিউ, সেই পয়সার ট্যাক্সের সে দেশ চলে। কিন্তু সেটা কতদিন? তারপরের কথা হলো তার কোনো ইনফ্রাস্ট্রাকচার এমন কিছু নেই যে বাংলাদেশের পণ্য বিদেশে রপ্তানি হবে, একমাত্র গার্মেন্ট ছাড়া। তাহলে এই পরিস্থিতি বাংলাদেশ কি করে যুদ্ধ করবে? যুদ্ধ আদৌ হবে না। আমি যেটা ভাবি কোনো মতেই সে যুদ্ধ করবে না। আর যদি করে তাহলে বুঝতে হবে ঠিক ইসরায়েল যেমন গাজাকে 200 বছর পিছিয়ে দিয়েছে, বাংলাদেশের অবস্থা তাই। পাকিস্তানকে হারাতে ভারতের 1 সপ্তাহ সময় নিয়েছিল, এদের একদিন লাগে কিনা সেটাও সম্ভব। ওকে, তাই আমি বলতে চাই যুদ্ধবুদ্ধ কিছু না, এগুলো এক ধরনের মানবিক ভয়। সেই মানবিক ভয়টা কি? তোমাদের মস্তিষ্ককে ভারতের প্রতি এমনভাবে ঘৃণার উস্কানি দিয়ে দাও যে মানুষ সব সময় ভারত 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 করতে থাকে। হ্যাঁ, ভারত আমাদের শত্রু, ভারত আমাদের শত্রু। কিন্তু তলে তলে তোমাদের দোকানে রেশন নেই, তোমাদের কাছে আনাজ নেই, তোমাদের কাছে খাওয়ার দ্রব্যমূল্য নেই, সমস্ত কিছু আগুন ছুড়ে গেছে। সেই আগুনটাকে কি করে সে দেখাবে মানুষকে? কারণ মানুষ পাগল হয়ে যাবে। এখন মানুষকে তার মনটা অন্যদিকে ডাইভার্ট করতে হবে। এটা একটা পলিটিক্যাল ওয়্যার। এই পলিটিক্যাল ওয়্যারটাকে যারা বুঝবে তারা কিন্তু শান্তই থাকবে। আর আমি বলতে চাই হয়তো 15-20% মানুষ ইউনিসকে সাপোর্ট করে, কিছু বিএনপি আছে, হ্যাঁ, কিছু জামাত আছে, কিন্তু এখনো পর্যন্ত ম্যাক্সিমাম আমার মনে হয় আওয়ামী লীগ এবং বিএনপি এই দুটো গোষ্ঠীকে শাসন করে এবং সমর্থন করে। কিন্তু সেই আওয়ামী লীগ আর বিএনপিকে ইউনুস সরকার বোকা বানাচ্ছে। উনি কিছু জিহাদিদের সাথে এই জামাতুল মানে যেগুলো আছে জামাত এবং তার অ্যাসোসিয়েটেড তাদেরকে নিয়ে সেখানে সে একটা কুচক্র রচনা করছে এবং পাকিস্তানকে তার সেখানে গণপ্রবেশ করিয়েছে, সেখানে তার অবাধে প্রবেশ করতে পারে। এই সেই অবাধ প্রবেশের ফলে কি হচ্ছে, সেখানে বিভিন্ন রকম পাকিস্তানের টেরোরিস্ট, পাকিস্তানের অর্গানাইজেশন আইএসআই, পাকিস্তানের হিজবুত মুজাহিদিন, বিভিন্ন রকম আতঙ্কবাদী গোষ্ঠী তারা সেখানে এসে ঘর বেঁধেছে। এবং তাদের পরিকল্পনা ভারতের বুকে সরাসরি যুদ্ধ না করে প্রক্সি ওয়্যার, ঠিক যেমন কাশ্মীরে চলছে আজ 40 বছর ধরে, সেই প্রক্সি ওয়্যার করবে। তারা রাতের অন্ধকারে আতঙ্কবাদী ঢুকিয়ে কিছু বিএসএফের পোস্টকে সেখানে নষ্ট করলো। এবার বাংলাদেশের করে তারা পালিয়ে চলে গেল। এবার ভারত সেখানে কি করবে? সেখানে তার হাতে কিছুই থাকবে না। তখন ভারতকে ঠিক ওইভাবে প্রক্সি ওয়্যারের সাথে তাকে নিজের আত্মক্ষতি দিয়ে প্রক্সি ওয়্যারকে সবসময় প্রতিহত করতে হবে, কিন্তু সে অ্যাটাক করতে পারবে না। এই ধরনের রণনীতিতে তার কাজ করতে হবে। ঠিক পাকিস্তান যেমন কাশ্মীরের উপরে অসংখ্য আক্রমণ করে আমাদের সেখানে প্রায় 15,000 আর্মিকে মেরে দিয়েছে বিগত 40 বছর ধরে। তা এই ধরনের কুকীর্তি বাংলাদেশ করতে চলেছে, কিন্তু এর ভয়াবহতা বাংলাদেশকে কিন্তু নিতেই হবে। একটা কথা বলে যাই, যেখানে আতঙ্কবাদ এসেছে, উগ্রবাদ এসেছে, যাকে বলে ইংলিশে রেডিক্যালিজম, সেখানকার স্থির মস্তিষ্কের মানুষ তারা কিন্তু চুপ থাকবে, কিন্তু তাদের যে নেক্সট জেনারেশন আসবে তারা সব রেডিক্যালিজম হবে, তারা সব আতঙ্কবাদীতে বিশ্বাস করবে, সেখানে উগ্রবাদ জন্ম নেবে। এর পরিণাম আজকে সিরিয়া, এর পরিণাম আজকের ইরান, এর পরিণাম আজকের ইরাক, তুরস্ক, সিরিয়া, সমস্ত কিছু, আফগানিস্তান, পাকিস্তান, এরা সব অ্যাসোসিয়েশন। এদের পরিস্থিতি ঠিক তাই হবে। বাংলাদেশ একটা সুন্দর পর্যায়ে, মিস হাসিনা একটা সুন্দর পর্যায়ে আর্থিক বিকাশের দিকে নিয়ে গেছিল, সেটাকে একদম ভরা পেটে তাকে কেটে দেওয়া হলো, তার দেশ থেকে বিতাড়িত করা হলো। এবং বর্তমান সেখানে যে একটা বলতে পারেন আধা সামরিক আর আধা আতঙ্কবাদী সরকার, সেই আধা সামরিক আধা আতঙ্কবাদী সরকার তারা কিন্তু বর্তমানে ভারত বিরোধী মানসিকতা সৃষ্টি করে দেশের মানুষকে শুধু তার অন্যদিকে মনকে ডাইভার্ট করার জন্য এই ফন্দি এঁটেছে। তারা জানে ভারতের সাথে যুদ্ধ অসম্ভব, এটা জেনে শুনেও পাবলিক সেটা বোঝে না। পাবলিক মূর্খ অনেকটা, তারা লেখাপড়া খুব একটা জানে না, তাই তাদেরকে মন ডাইভার্ট করানো হচ্ছে। জনসংখ্যার হিসেবে দেখুন, বাংলাদেশের ছোট্ট একটা দেশ, সেখানে 20 কোটি লোকের বাস, 1 বর্গ মাইলে 1400 লোক বাস করে, ভারতে সেখানে 300 লোক বাস করে। এইবার আপনারা বলুন, আপনাদের জনসংখ্যার দিনে 3 বার করে খেলে 60 কোটি লোকের ভরণ পোষণ কোথা থেকে দেবেন? আপনার দেশে যে আমদানি রপ্তানি এবং আপনার দেশে যে গম চাল উৎপন্ন হয় মাত্র 99 দিনে, আর বাদ বাকি
তার থেকে 365 দিন থেকে 99 মাইনাস করলে যা হয় সেই কয়েকদিনের খাবার আপনার দেশে আপনারা তৈরি করতে পারেন। ফলে একটা বিরাট অংশ আপনাদেরকে ভারতের উপরে ডিপেন্ড করতে হয়, বিভিন্ন দেশ থেকে আপনাদের আমদানি করতে হয়। ফলে এই আমদানিটা আপনারা কোথা থেকে করবেন? যুদ্ধ মানে এই নয় যে উঠাও বন্দুক আর চালাও গুলি। যুদ্ধের ভয়াবহতা আপনারা নিশ্চয়ই 71 সালে দেখেছেন, কিন্তু পাশে ভারত ছিল বলে টের পাননি। সমস্ত কিছু আপনাদেরকে ফ্রি হ্যান্ডে, উন্মুক্ত আঙনে, উন্মুক্ত মনে ইন্দিরা গান্ধী সরকার তখন আপনাদেরকে সাহায্য করেছিল। নইলে যুদ্ধের একবার যুদ্ধ হলে একটা দেশ 200 বছর পিছিয়ে যায়। এটা যারা বুঝবে, যে শিক্ষিত সমাজ, তারা কিন্তু ভালোভাবে এই যুদ্ধের দিকে এগিয়ে যাবে না। তবুও যদি আপনাদের কর্ম এমন কিছু হয়ে থাকে, তো ভারত কিন্তু চুপ বসে থাকবে না, একথার মনে রাখবেন। আজকের ভারত সে ভারত নয়। আজকের ভারত আমাদের যেটা প্রোপাগান্ডা, তুমি আমাকে আঘাত করবে না, আমি তোমাকে না, কিন্তু তুমি যদি আমাকে ছেড়ো আমি তোমাকে ছাড়বো না, এই কিন্তু আজকের ভারত। তাই যারা এই সমস্ত যুদ্ধের উন্মাদনার কথাবার্তা বলছে, তারা কিন্তু বুঝে সুঝে বলতে হবে। আর একটা কথা বলি, আমাদের ভারতের পতাকাকে কি করলো তারা? বুয়েট নামক একটা উন্নত মানের একটা টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি, তার সামনে ভারতের পতাকে চিত্রাঙ্কন করে তার উপর দিয়ে পায়ে হেঁটে পদব্রজে গমন করলেন। খুব ভালো। আপনার শিক্ষা ব্যবস্থা, আপনার দেশের উন্নত মানের যে ট্যালেন্ট, সেই বুয়েটে পড়ে তাদের মনের ভিতরে যে শিক্ষা ব্যবস্থার আপনারা জন্ম দিচ্ছেন, ভারত বিরোধী মানসিকতা, হিন্দু বিরোধী মানসিকতা, সেটা আমরা দেখতে পেলাম। আমরাও চাইলেও আমরা কিন্তু বাংলাদেশের পতাকার উপরে প্রচ্চাপ করতে পারতাম, পায়খানা করতে পারতাম, আগুন ধরাতে পারতাম, ছুঁড়ে ফেলে দিতে পারতাম, কিন্তু আমরা পারিনি। কেন জানেন? সে কথাটা আপনি বুঝবেন না। আমরা ভীরু কমজোরি তা নাই। আমাদের ধর্ম আমাদের এই শেখায় যে বাসুদেব কুটুম্বকম, সারা পৃথিবী তোমার ঘর, সারা পৃথিবী তোমার আত্মীয়। এই মন্ত্র আমাদের শিক্ষা দেয়া হয়। তাই সমস্ত হিন্দুর মনে জিহাদ নাই, ভালোবাসার আমাদের শেখানো হয়। আমাদের হৃদয়ে সবার জন্য ভালোবাসা, কিন্তু তা কোনো কথা না। যখন দেশ আগে তখন যাক ভালোবাসা, আমাদের দরকার নেই। কিন্তু আমরা আগুন কেন ধরাইনি, সে কথাটা হয়তো অনেকেই অনুধাবন করেনি। আমি আজকে বুঝিয়ে দিই। বাংলাদেশের পতাকার মাঝখানে যে লাল চিহ্নটা, সেটা কি? উদিত ভাস্কর, উদিত রবি, দিনমণি, আদিত্য, সেই সূর্য। আমরা সকালে উঠে তাকে জল চড়াই এবং সে আমাদের গ্রহরাজ, আমাদের পরম দেবতা। সেই সূর্যের ফটো রয়েছে বাংলাদেশের পতাকায়। ফলে সেই সূর্যকে আমরা না আগুন লাগাতে পারি, না তারপরে থুতু ফেলতে পারি, না তারপরে পায়খানা প্রস্রাব করতে পারি, না তাকে একে আমরা তারপরে হেঁটে যেতে পারি। আমরা হিন্দু বলে তাই নয়, এটা আমাদের সংস্কার যে আমরা সূর্যকে গ্রহরাজ মনে করি। আমাদের পরম দেবতা হচ্ছে সূর্য। সেই সূর্যকে আমরা কোনো রকম বিনাশ বুদ্ধিতে আমরা তার উপরে ভৎসনা, লাঞ্ছনা, গর্জনা কিচ্ছু করতে পারি না। এটা আমাদের শিক্ষার একটা সংস্কার বলতে পারেন। কিন্তু আপনার শিক্ষা কি শিখিয়েছে? বুয়েটের মতো ইঞ্জিনিয়ারিং কলেজ, যেখানে উন্নত খুব ব্রিলিয়ান্ট ছেলেরা জন্ম নেই, পড়াশুনো করে, তাদের মস্তিষ্কের মধ্যে এমন উগ্রবাদ এসে গেছে, আমি তো অবাক। তাহলে এই সন্তান, এই দেশ, এই বাংলাদেশের এই শিক্ষিত সমাজ কোথায় যাবে, এটা এখন চিন্তার বিষয়। কিন্তু আমার দেশের কোনো একটা ছেলে, 140 কোটি মানুষ, মুসলমান হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, কেউ কিন্তু একটা পতাকার উপরে থুতু পর্যন্ত ফেলেনি, তাকে পায়ের নিচেও ফেলেনি। তার কারণ ভেতরে সূর্য ভগবান রয়েছে, আমাদের দেবতার দেবতা। যে সূর্য বিনা আমাদের পৃথিবী অন্ধকার, আমাদের গ্রহ অন্ধকার। আমরা সেই সূর্যকে এত ভালোবাসি। সেই কারণেই কিন্তু বাংলাদেশ তোমরা বেঁচে গেছো। কারণ যদি ওই সূর্যটাকে, এবং আমার ক্লাসে এমন বলেছে, আমার ক্লাবে এমন মানুষ, তারা বলেছে স্যার ওই সূর্যটাকে লাল জায়গায় কালো করে দিয়ে আগুন ধরানো হোক। না, সেই কালোটাও হয়তো তাদের মনে বিদ্রুপের সৃষ্টি করবে, কিন্তু আমরা সেটা চাই না। আমরা এটা দেখছি। তবে হ্যাঁ, যখন যুদ্ধ হবে তখন কিন্তু আমরা ওই সূর্যকে আর দেখব না। যদি আমার দেশের উপরে আক্রমণ হয়, তাহলে কিন্তু আমরা তখন ওই সূর্যকেও দেবতা বলে মানব না, সূর্যকেও আমরা শত্রু বলে মনে করব। কারণ তখন তোমার দেশের পতাকা সে আমাদের শত্রু হয়ে যাবে। তার ভিতরে সূর্য আছে কি নারায়ণ আছে, আমরা সেটা দেখব না। এখন কোনো যুদ্ধ বিগ্রহ নয়, ভদ্র মানুষের সন্তান আমরা, হিন্দু সনাতনী। আমাদের ভেতরে জেহাদ নেই, আছে শুধু ভালোবাসা,
বাসুদেব কুটুম্বকম। সেই কারণের জন্য আমরা তোমাদের পতাকায় আগুন ধরাইনি, তোমাদের পতাকায় থুতু করিনি, পায়খানা করিনি, প্রস্রাব করিনি, পায়ের নিচে গুড়াইনি। তার কারণ ভেতরে সূর্য ভগবান রয়েছে। কিন্তু যদি যুদ্ধং দেহি মানসিকতা নিয়ে বাংলাদেশ ভারতের উপরে আক্রমণ করার চেষ্টা করে, তাহলে কিন্তু আমরা কোনো কিছুই তখন মানব না। তখন একটাই কথা, কিল্লা ফতে। দেখো কতদিনে বাংলাদেশকে তছনছ করে দেওয়া যাক। আমরা সেই মন্ত্রে বিশ্বাসী। তবুও বলি, যদি মনে করো যে না, ভারত আমাদের সৃজনশীলী দেশ, আমাদের সুন্দর প্রতিবেশী, এখনো সময় আছে, শুধরে যাও। নইলে কিন্তু শুধরানোর জন্য ভারত এখন বসে আছে, তোমাদের এমন টাইট করে দেবে। পাকিস্তান ভিক্ষার থলি নিয়ে সারা পৃথিবীতে ঘুরছে, তোমরা ভিক্ষাও পাবে না, বেরোনোর রাস্তা পাবে না। সারের দিক থেকে ভারত ব্যারিকেড করে দেবে। নিজের রক্ত, নিজের মাংস, নিজের সন্তানকে মেরে তোমরা নরভক্ষী হবে। যতদিন মানুষ খাবে, হ্যাঁ, মানুষ খেয়ে খেয়ে সমস্ত মানুষ শেষ না হবে, ভারত ততদিন তোমাদেরকে কোনো রাস্তা দেবে না। দেখো কোথায় যাও। যুদ্ধের ভয়াবহতা, উন্মাদনা, এই ধার্মিক উত্তেজনা, এই জিহাদ, এর কোনো মানে থাকবে না। কারণ ইউ আর ল্যান্ড বন্ডেড কান্ট্রি। তোমার 90% কান্ট্রির যে ল্যান্ড, সেটা সম্পূর্ণ বার্মার বাংলাদেশের সাথে। ফলে তুমি একমাত্র জলমার্গ নিয়ে যাও, জলমার্গও ভারত আটকাতে পারে, সেটা ভারতের ক্যাপাসিটি আছে। এ কথা যেন খেয়াল রাখে বাংলাদেশের লোক। আমরা তবুও শান্তিপ্রিয়। যদি তোমরা এখনও উদার হস্তে সমস্ত কিছু ভুলে যদি বলো না আমরা শান্তি চাই, বন্ধুত্ব চাই, ভাইচারা চাই, তাহলেও ভারত এখনও বিচার করবে। নইলে একবার যদি হাত থেকে তীর বেরিয়ে যায়, তাহলে কিন্তু কেউ তোমাদেরকে ঠেকাতে পারবে না। এ ভারত আর সে ভারত নয়। এ ভারত শ্রেষ্ঠ ভারত। এ ভারত এক ভারত। এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সব এক। যখন আমাদের দেশের কথা আসবে, তখন আমরা, তোমরা হিন্দুদেরকে মারছ, মন্দির ভাঙছো, ইস্কনের গুরুকে ধরে নিয়ে গিয়ে তারে পিটাচ্ছ, জেলে বন্ধ করে রেখে দিয়েছ, তার জন্যই তোমরা সেখানে উকিল দিচ্ছ না। আমার দেশের কোনো মুসলমানকে আমরা কিন্তু সব একইভাবে সবাইকে নজরে দেখি। এদেশের মুসলমানের যতটুক তার সুযোগ সুবিধা, ভারতের প্রতি তার যতটুকু দায়িত্ব, একজন হিন্দুরতে ঠিক ততদিক দায়িত্ব। এই জন্য এখানে সার্বভৌমত্ব কথাটা লেখা আছে। কিন্তু তোমরা রেডিকালিজম হয়ে তোমাদের মস্তিষ্কের ভিতরে জিহাদের বীজ ঢুকে গেছে, গিয়ে তোমরা এখন হিন্দুদের ধ্বংস করছো, মন্দির ধ্বংস করছো, গির্জা ধ্বংস করছো, বুদ্ধদের স্তূপ ধ্বংস করছো। এর পরিণাম কি হবে? যে দেশ হিন্দু শূন্য হয়েছে, জিজ্ঞেস করো পাকিস্তান ভিক্ষা পেরে খাচ্ছে, গিয়ে জিজ্ঞেস করো আফগানিস্তান, সে এখন নিজেদের ভাইকে নিজেরা জবাই করে খাচ্ছে। কোথাও শান্তি নেই। সারা পৃথিবীর 56টা মুসলমান দেশ, একটা দেশ দেখাও যেখানে তোমরা শান্তি রেখেছো। তোমাদের ধর্মের নাম হতে পারে ইসলাম, মানে বিশ্বাস, ইসলাম মানে শান্তি, কিন্তু কোথায় শান্তি আছে সেই কথাটা আমাকে দেখাও। দেখে তোমরা আগে কি করবে, তোমাদের রণনীতি, সেটা তোমরা চিন্তা ভাবনা করো। নইলে কিন্তু এদেশ তোমরা বাঁচাতে পারবে না। ওই 22-20 কোটি লোক, হ্যাঁ, তোমাদের না খেয়ে অনাহারে কি করে মারতে হয় সেটা কিন্তু ভারত ভালোভাবেই জানে। আর কিছু নয়। কেমন লাগলো আমার আজকের এই উপদেশটা? সবাই জানাবেন। ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।